আইপিএস হতেই স্ত্রী স্বামীকে ছেড়ে দিল। ১০ বছর পর সেই স্বামী হল জেলার সাংসদ। এরপর যা হলো আপনি কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা, এটি বিহারের ছাপড়ার একটি সত্য কাহিনী, যেখানে একটি গ্রামের সহজ সরল ছেলে নীতেশ পড়াশোনায় সে ছিল একদম গড়পড়তা, কিন্তু তার মনটা এত পরিষ্কার ছিল যে পুরো গ্রামে তার উদাহরণ দেওয়া হতো। বিয়ে হোক বা কারো সুখ দুঃখ, নীতেশ সবার আগে পৌঁছে যেত। নীতেশ খুব বেশি পড়াশোনা করতে পারেনি। ১০ম শ্রেণীর পর বাড়ির অবস্থার কারণে তাকে পড়াশোনা ছাড়তে বাধ্য হতে হয়। বাবা অসুস্থ থাকতেন এবং সংসারের দায়িত্ব ধীরে ধীরে তার কাঁধের ওপর চলে আসে। সে কখনো খেতে মজদুরি করত, কখনো হাতে করে জিনিস বিক্রি করত, যেভাবেই হোক সংসার চালাত। তার পাশের গ্রামেই থাকত আরতি। আরতি ছিল নীতেশের ঠিক উল্টো। পড়াশোনার তুখোড়, চোখে বড় বড় স্বপ্ন, আর মাথায় একটাই চিন্তা যে আমাকে বড় কিছু করতে হবে। স্কুলের শিক্ষকরাও বলতেন যে সুযোগ পেলে এই মেয়ে অনেক দূর যাবে, কিন্তু গ্রামের মেয়েদের স্বপ্নের বয়স খুব ছোট হয়। আরতি ইন্টার পাশ করার পর থেকেই বাড়িতে তার বিয়ের কথা শুরু হয়ে যায়। আরতি কেঁদে কেঁদে বলতো, বাবা, আমাকে পড়তে দাও, আমি চাকরি করব, তোমার নাম উজ্জ্বল করব। কিন্তু বাবা সমাজের ভয়ে হেরে গেলেন। তিনি বললেন, মা, শ্বশুরবাড়িতে গিয়ে পড়াশোনা করো, আমরা মানা করব না। আর কয়েক মাসের মধ্যেই নীতেশের সাথে আরতির বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের আগে আরতি নীতেশকে একবার দেখেছিল। সাধারণ পোশাক, দ্বিধাগ্রস্ত মুখ, খুব বেশি শিক্ষিত নয়, কিন্তু তার চোখে কোনো চালাকি ছিল না, শুধু সত্যতা ছিল। বিয়েটা জাঁকজমক করে নয়, বরং খুব সাধারণভাবেই হলো। গ্রামের মানুষের ঢোল আর কিছু খাবারের আয়োজন, আর আরতি নিজের স্বপ্নগুলোকে গুছিয়ে নিয়ে শ্বশুরবাড়ি চলে এলো। প্রথম কয়েকদিন তার জন্য খুব কঠিন ছিল। নতুন বাড়ি, নতুন মানুষ, নতুন দায়িত্ব, এবং সবচেয়ে বড় ভয়, পড়াশুনো কি তবে চিরতরে বন্ধ হয়ে গেল? নীতেশ সব চুপচাপ দেখত। এক রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, আরতি উঠানে বসে চুপচাপ কাঁদছিল। নীতেশ জল নিতে বাইরে এলে তাকে দেখে ফেলে। সে ধীরে ধীরে পাশে এসে বলল, তুমি কাঁদছ কেন? আরতি ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি চোখের জল মুছে বলল, কিছু না, শুধু বাড়ির কথা মনে পড়ছে। নীতেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, সত্যি করে বলো, তুমি পড়াশোনা করতে চাও তো? এটা শুনে আরতি অবাক হয়ে গেল। সে ধীরে ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি আরও পড়তে চাই, কিছু হতে চাই, কিন্তু এখন তো সব শেষ হয়ে গেছে। নীতেশ তৎক্ষণাৎ বলল, কেন শেষ হয়ে গেছে? আরতি প্রথমবার কার চোখের দিকে তাকাল। নীতেশ হাসল এবং বলল, তুমি পড়ো, আমি তোমার সাথে আছি। আরতি বিশ্বাসই করতে পারল না। সত্যি? সে কাঁপানো গলায় জিজ্ঞেস করল। নীতেশ মাথা নেড়ে বলল, হ্যাঁ, যত খুশি পড়ো, বাড়ির চিন্তা করো না, আমি সামলে নেব। সেই রাতে বিয়ের পর আরতি প্রথমবার হাসল। ধীরে ধীরে সে আবার বই তুলে নিল। নীতেশ প্রতিদিন তার জন্য সময় বের করত। কখনো চা বানিয়ে দিত, কখনো ঘরের কাজে হাত লাগাত, যাতে সে পড়াশুনো করতে পারে। গ্রামের লোক কথা শোনাতে লাগল, বউ পড়বে আর নীতেশ কাজ করবে, এটা বেশি দিন চলবে না। মেয়ে ছেলেকে এত মাথায় তুললে পস্তাতে হবে। কিন্তু নীতেশ কারো কথাই কান দিত না। সে শুধু একটাই কথা বলত, ও যদি এগিয়ে যায় তবে আমারই নাম উজ্জ্বল হবে। সময় কাটতে লাগল। আরতির পরিশ্রম আর জেদ দেখে এখন বাড়ির লোকেরাও ধীরে ধীরে মানতে শুরু করল যে সে সত্যিই কিছু করতে পারে। একদিন আরতি সাহস করে বলল, আমি বড় পরীক্ষা দিতে চাই, পুলিশ অফিসার হতে চাই। নীতেশ জিজ্ঞেস করল, তার জন্য কি করতে হবে? আরতি বলল, শহরে যেতে হবে, কোচিং করতে হবে, অনেক খরচ হবে। কিছুক্ষণের জন্য নীতেশ চুপ হয়ে গেল। তার কাছে জমি জমা বা টাকা কোনোটাই ছিল না, কিন্তু সে আরতির মুখে আশা দেখল, এবং তারপর সেই কথাটিই বলল যা তাদের দুজনের জীবন বদলে দিল। আমরা শহরে যাব। আরতির চোখ বড় হয়ে গেল। কিন্তু টাকা? নীতেশ হালকা হাসির সাথে বলল, আমি যা হোক কিছু একটা করব, মজদুরি, ঠেলা বা রিক্সা চালানো, কিন্তু তোমার পড়াশোনা বন্ধ হবে না। কয়েক সপ্তাহ পর তারা দুজনে একটি ছোট শহরে চলে এলো। ভাড়ার একটি ঘর, যাতে ছিল একটি চারপাই, একটা স্টোভ আর কিছু বই। এটাই ছিল তাদের পুরো পৃথিবী। দিনের বেলা আরতি কোচিংয়ে যেত আর নীতেশ কাজের সন্ধানে বেরিয়ে পড়ত। শেষ পর্যন্ত সে সবজি বিক্রির কাজ পেল। ভোরে আড়ত থেকে সবজি আনত, সারাদিন রোদে ঠেলাগাড়ি নিয়ে ঘুরত, ঘাম ঝরাত, আর রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত। কিন্তু বাড়ি ফিরে তার প্রথম কাজ কি ছিল? আরতির জন্য চা বানানো, আর তারপর বলা, তুমি পড়ো, আমি এখানেই বসে আছি। কখনো কখনো আরতি তাকে দেখলে তার চোখ জলে ভরে উঠত। একদিন সে বলল, তুমি আমার জন্য এত করছো কেন? নীতেশ হেসে উত্তর দিল, কারণ একদিন তুমি অফিসার হবে, আর আমি বলবো যে এটি আমার স্ত্রী।
বাইরের দুনিয়ার কাছে হয়তো এটি পাগলপন মনে হতো, কিন্তু সেই ছোট ঘরে দুজন মানুষ একই স্বপ্ন নিয়ে বাঁচছিল। তারা জানত না যে এই স্বপ্ন তাদের আকাশ পর্যন্ত নিয়ে যাবে, আবার মাটিতে আছাড় দিয়ে আলাদাও করে দেবে। সেই ছোট ঘরে বসেই বইয়ের ভিড়ে তাদের জীবনের সবচেয়ে কঠিন সফর শুরু হয়ে গিয়েছিল। এখন তাদের জীবনের প্রতিটি দিন একই রকম কাটত, কিন্তু প্রতিটি দিন আগের দিনের চেয়ে বেশি কঠিন হয়ে উঠছিল। সূর্য ওঠার আগে নিতেশ উঠে পড়ত, চুপচাপ জল ভরত, স্টোভ জ্বালিয়ে চা বানাত এবং আরতিকে না জাগিয়েই ঠেলা নিয়ে আড়তের দিকে রওনা হয়ে যেত। আড়তের ধাক্কাধাক্কি, মাল তোলা, দরাদরি, এটাই ছিল তার সকাল। অন্যদিকে আরতিও বেশিক্ষণ ঘুমাত না। সে উঠে তাড়াতাড়ি ঘরের টুকটাক কাজ সারত এবং তারপর বইয়ের মধ্যে ডুবে যেত, কারণ সে জানত প্রতিটি দিন তাকে তার স্বপ্নের এক ধাপ কাছে নিয়ে যাচ্ছে। ধীরে ধীরে টাকার অভাব প্রকট হতে লাগল। ভাড়া, কোচিং ফি, বই, দৈনন্দিন খরচ সব মিলিয়ে প্রতি মাসে পাহাড় সমান বোঝা হয়ে দাঁড়াত। অনেক সময় মাসের শেষ দিকে ঘরে সবজি পর্যন্ত থাকত না। তখন নিতেশ আড়ত থেকে বেছে নেওয়া নষ্ট সবজি সস্তায় কিনে আনত আর হেসে বলত, আজ স্পেশাল সবজি রান্না হয়েছে। আরতি সব বুঝত, কিন্তু কিছু বলত না। সে শুধু আরও পরিশ্রম দিয়ে পড়াশোনা করতে শুরু করত, যাতে তার সংগ্রাম বিফলে না যায়। ঘণ্টার পর ঘণ্টা রোদে ঠেলার কারণে নিতেশের গায়ের রং আরও কালো হয়ে গিয়েছিল, হাতের তালু খসখসে হয়ে গিয়েছিল, আর কাঁধ সবসময় নুয়ে থাকত। কিন্তু যখনই সে বাড়ি ফিরত, তার মুখে ক্লান্তির চেয়ে বেশি তৃপ্তি থাকত। দরজা খুলেই সে প্রথম জিজ্ঞেস করত, আজ কি পড়লে? আর আরতি উৎসাহের সাথে সারা দিনের পড়ার কথা তাকে শোনাত। নিতেশ হয়তো সব বুঝতে পারত না, কিন্তু খুব মন দিয়ে শুনত, যেন এটাই তার জীবনের সবচেয়ে বড় আনন্দ। অনেক সময় ঠেলার পাশে দাঁড়িয়ে থাকা লোকেরা তাকে নিয়ে বিদ্রূপ করত। কেউ বলতো, শুনেছি বউ নাকি অফিসার হবে। কেউ হেসে বলতো, তবে তো তুমি ঘর সামলাবে আর ম্যাডাম বাইরে যাবেন। কেউ কেউ ইচ্ছে করে তিতা কথা শোনাত, আরে ভাই, পড়াশোনা করে কি হবে, শেষ পর্যন্ত তো ঘরই সামলাতে হবে। নিতেশ শুধু হালকা হাসত আর বলতো, ও অফিসার হবে, শুধু দেখে যেও। তার গলায় রাগ বা লজ্জা ছিল না, ছিল শুধু অগাধ বিশ্বাস। সময় দ্রুত পার হচ্ছিল, কিন্তু রেজাল্ট আসছিল না। একবার আরতি প্রথম বড় পরীক্ষায় অকৃতকার্য হল। রেজাল্ট দেখা মাত্রই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, যেন সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। বাড়ি ফিরে সে চুপচাপ বসে পড়ল। সামনে বই খোলা ছিল, কিন্তু তার দৃষ্টি ছিল অন্য কোথাও। নিতেশ যখন জিজ্ঞেস করল, সে কান্নায় ভেঙে পড়ল। আমি পারব না, আমার দ্বারা হবে না, আমি সবার টাকা আর পরিশ্রম বরবাদ করে দিলাম। নিতেশ প্রথমবার তাকে এভাবে ভেঙে পড়তে দেখল। সে ধীরে ধীরে আরতির কাঁধে হাত রাখল এবং বলল, একবার পড়ে গেলে কেউ হেরে যায় না, যদি তুমি থেমে যাও তবেই হারবে। আরতি কাঁদতে কাঁদতে বলল, কিন্তু যদি আবার ফেল করি? নিতেশ না ভেবেই জবাব দিল, তবে আবারও চেষ্টা করব, যতক্ষণ না পাশ করছো। সেই দিন আরতি বুঝতে পারল যে তার আসল আশ্রয় তার বই নয়, বরং তার সামনে বসে থাকা এই মানুষটি, যে নিঃস্বার্থভাবে তাকে বিশ্বাস করে। এরপর আরতি নিজেকে পুরোপুরি পড়াশোনায় সঁপে দিল। এখন সে আগের চেয়ে অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ হয়ে গেল। দিন রাতের পার্থক্য মুছে গেল। অনেক সময় রাত 2টো পর্যন্ত সে পড়ত, আর নিতেশ জেগে থেকে তার জন্য চা বানিয়ে দিত। নিতেশের চোখে ঘুম থাকলেও মুখে সেই শান্ত হাসিটি থাকত, যেন সে নিজে নয়, বরং নিজের স্বপ্নকে জেগে থাকতে দেখছে। অবশেষে সময় মোড় নিল। বহু বছরের পরিশ্রম, ত্যাগ আর অপেক্ষার পর সেই দিনটি এলো, যার জন্য তারা দুজনে অধীর অপেক্ষায় ছিল। রেজাল্ট বেরোনোর কথা। আরতির হাত কাঁপছিল, বুক দুরুদুরু করছিল। নিতেশ তার পাশেই দাঁড়িয়েছিল, যেন সে নিজেই পরীক্ষা দিতে যাচ্ছে। রেজাল্ট খুলতেই কিছুক্ষণের জন্য তারা কিছুই বুঝতে পারল না। তারপর হঠাৎ আরতির চোখ দিয়ে জল ঝরতে শুরু করল। সে পাশ করে গেছে। শুধু পাশ নয়, সে খুব ভালো র্যাঙ্ক করেছে। কয়েক সেকেন্ড ঘরে নিস্তব্ধতা ছিল। তারপর আরতি চিৎকার করে কাঁদতে কাঁদতে নিতেশকে জড়িয়ে ধরল। নিতেশের চোখেও জল ছিল, কিন্তু সে হাসছিল। সে বারবার শুধু একটাই কথা বলছিল, তুমি পেরেছ, তুমি সত্যিই পেরেছ। সেই ছোট ঘরে সেদিন যে আনন্দ ছিল, তা হয়তো কোনো রাজপ্রাসাদেও হয় না। এখন সব বদলে যাওয়ার কথা ছিল। ট্রেনিং, নতুন জীবন, নতুন পরিচয় সব সামনে ছিল। গ্রামে খবর পৌঁছাতেই মানুষ অবাক হয়ে গেল। যারা একসময় খোঁটা দিত, তারাই এখন প্রশংসায় পঞ্চমুখ। সবাই বলছিল, নিতেশ কামাল করে দিয়েছে, সে নিজের স্ত্রীকে অফিসার বানিয়ে দিয়েছে। কিন্তু সম্ভবত কেউ জানত না যে সাফল্যের সাথে শুধু সম্মান আসে না, কখনো কখনো দূরত্বও সাথে নিয়ে আসে। যাই হোক বন্ধুরা, আরতির ট্রেনিং শুরু হলো
এবং সে প্রথমবার এমন এক পরিবেশে পৌঁছাল যেখানে সবাই শিক্ষিত, আত্মবিশ্বাসী এবং বড় বড় পরিবার থেকে আসা। উঁচু উঁচু অট্টালিকা, ফিটফাট মানুষ, ইংরাজিতে কথা বলা, চকচকে ইউনিফর্ম। এই পৃথিবীটি সেই ছোট ঘর থেকে একেবারে আলাদা ছিল যেখান থেকে তার সফর শুরু হয়েছিল। শুরুতে সে নীতেশকে ফোনের মাধ্যমে সব বলত। প্রতিটি নতুন জিনিস দেখে তার গলায় সেই পুরনো আনন্দ থাকত। কিন্তু ধীরে ধীরে ফোনের সময় কমে এলো। এখন কথা সংক্ষিপ্ত হয়ে গিয়েছিল এবং অনেক সময় সে বলত, আজ খুব ব্যস্ত আছি, পরে কথা বলছি। নীতেশ প্রতিটি কলের জন্য অপেক্ষা করত। সারাদিন ঠেলার সময়ও তার ধ্যান বারবার মোবাইলের দিকে যেত। যখন ফোন বাজত তার মুখে উজ্জ্বলতা ফিরে আসত, কিন্তু অনেক সময় স্ক্রিনে অন্য কোনো নম্বর থাকত। তবুও সে নিজেকে বোঝাত, কাজের চাপ হয়তো বেশি, বড় অফিসার হচ্ছে তো, সময় কোথায় পাবে। সে গ্রামে সবাইকে গর্ব করে বলত যে তার স্ত্রী ট্রেনিং করছে, একদিন ইউনিফর্ম পরে আসবে। গ্রামবাসীও তাকে এখন আলাদা নজরে দেখত। কিন্তু নীতেশের দিনগুলো আগের মতোই ছিল। সকালে আড়ত, সারাদিন ঠেলা, সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফেরা। কয়েক মাস পর আরতির প্রথম পোস্টিং হল। এখন সে পুলিশ অফিসার হয়ে গেছে। যখন সে প্রথমবার ইউনিফর্ম পরে গ্রামে এলো, তখন পুরো গ্রাম তাকে দেখতে ভেঙে পড়ল। বাচ্চা, বুড়ো, মহিলা সবার মুখে গর্ব ছিল। নীতেশ একটু দূরত্বে দাঁড়িয়ে তাকে দেখছিল। তার চোখে আনন্দ থাকলেও কোথাও না কোথাও সে নিজেকে সেই ভিড় থেকে আলাদা অনুভব করছিল। আরতি যখন তার কাছে এলো, সে শুধু জিজ্ঞেস করল, কেমন লাগছে? নীতেশের চোখ ভরে এলো। সে ধীরে ধীরে বলল, খুব ভালো, একদম অফিসারের মতো। সেই মুহূর্তে বছরের পর বছরের পরিশ্রম মূর্ত হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু পোস্টিংয়ের পর আরতির জীবনযাত্রার ধরন পুরোপুরি বদলে গেল। এখন সে সরকারি বাংলোয় থাকত, তার স্টাফ ছিল, গাড়ি ছিল, বডিগার্ড ছিল। প্রতিটি দিন মিটিং, পরিদর্শন আর অনুষ্ঠানের ব্যস্ততায় কাটত। নীতেশ কিছুদিন তার সাথে থাকল, কিন্তু সেই পরিবেশে নিজেকে খুব অস্বস্তিকর মনে করতে লাগল। সেখানে আসা যাওয়া করা মানুষগুলো ছিল বড় বড় অফিসার। তাদের কথাবার্তা সে বুঝতে পারত না। সে চুপচাপ কোনায় বসে থাকত। আরতি অনেক সময় বলত, তুমি একটু ভালো পোশাক পরতে পারো না? এখানে সবাই তাকায়। নীতেশ হেসে উড়িয়ে দিত, কিন্তু তার মনে এক ধরনের সূক্ষ্ম যন্ত্রণা হতো। এক সন্ধ্যায় আরতি তাকে এক বড় পার্টিতে নিয়ে গেল। সেখানে শহরের নামিদামি অফিসার আর তাদের পরিবার উপস্থিত ছিল। সবার পোশাক ছিল দামি, কথাবার্তায় ছিল আত্মবিশ্বাস, হাসিতে ছিল আনুষ্ঠানিকতা। নীতেশের মনে হল সে অন্য কোনো গ্রহে চলে এসেছে। কিছু লোক আরতির সাথে কথা বলার সময় নীতেশের দিকে তাকাচ্ছিল এবং নিচু স্বরে কিছু বলে হাসাহাসি করছিল। একজন লোক মজার ছলে জিজ্ঞেস করল, ইনি আপনার? আরতি সামান্য থমকে গিয়ে বলল, জি, আমার স্বামী। সেই এক মুহূর্তের ইতস্তত ভাব নীতেশের চোখ এড়ায়নি। পার্টি শেষ হওয়া পর্যন্ত নীতেশ একদম চুপ হয়ে গিয়েছিল। ফেরার সময় গাড়িতেও সে কিছু বলেনি। বাড়ি পৌঁছে সে শুধু বলল, আমি গ্রামে ফিরে যাব, এখানে আমার মন টেকে না। আরতি প্রথমে বোঝানোর চেষ্টা করল, কিন্তু তার গলায় আগের মতো উষ্ণতা ছিল না। সে বলল, তোমার যা ঠিক মনে হয়। এটা শুনে নীতেশ বুঝতে পারল যে তাদের দুনিয়া এখন সত্যিই আলাদা হয়ে গেছে। গ্রামে ফিরে সে আবার ঠেলা চালানো শুরু করল, কিন্তু এখন তার ভেতরে কিছু একটা ভেঙে গেছে। আগে সে গর্ব করে বলতো যে তার স্ত্রী অফিসার হবে। এখন লোকে বলতো, বউ অফিসার হয়ে গেছে, এখন তোমাকে কে পুজবে? সে শুধু হাসত, কিন্তু রাতে একা একা তার চোখ ভিজে যেত। ফোন আসা আগের চেয়েও কমে গেল। অনেক সময় সে নিজেই ফোন করত, কিন্তু উত্তর আসত, মিটিংয়ে আছি, পরে কথা বলছি। ধীরে ধীরে কথা আনুষ্ঠানিকতায় পর্যবসিত হল, যেন দুজন অপরিচিত মানুষ কথা বলছে। সময় গড়াতে লাগল এবং দূরত্ব এতটাই বেড়ে গেল যে একদিন দুজনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিল। কাগজে সই করার সময় নীতেশ শেষবার আরতির দিকে তাকাল। সেই একই মুখ, একই চোখ, কিন্তু এখন আর তাতে সেই আপন ভাব ছিল না যার জন্য সে একসময় নিজের সব কিছু বাজি রেখেছিল। সে কিছুই বলল না, শুধু চুপচাপ স্বাক্ষর করে দিল। সেদিন নীতেশ শুধু তার স্ত্রীকে নয়, নিজের স্বপ্নকেও হারিয়েছিল। গ্রামে ফেরার সময় বাসের জানলা দিয়ে বাইরে তাকাতে তাকাতে তার সেই ছোট ঘরটির কথা মনে পড়ে গেল, যেখান থেকে সব শুরু হয়েছিল। সেই চা, সেই বই, সেই আশা। আর আজ সবকিছু পিছনে রয়ে গেছে। গ্রামে পৌঁছতেই লোকেরা তাকে ঘিরে ধরল, কিন্তু সে শুধু বলল, সব ঠিক আছে। রাতে সে ঘরের বাইরে চারপাইতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে রইল।
চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু সে কোনো শব্দ করল না। তার মনে হয়েছিল জীবন হয়তো এখানেই থেমে যাবে। কিন্তু সে জানত না যে ভাগ্য তার জন্য এক নতুন পথ তৈরি করে রেখেছে, এমন এক পথ যা তাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছনোর কথা সে কল্পনাও করেনি। ডিভোর্সের পর কয়েক মাস নিতেশ নিজেকে দুনিয়া থেকে প্রায় বিচ্ছিন্ন করে নিয়েছিল। সে আগের মতো মানুষের কাজে হাত লাগাত না বা বেশি কথা বলত না, শুধু সকালে ঠেলা নিয়ে বের হতো, সন্ধ্যায় ফিরত আর চুপচাপ ঘুমিয়ে পড়ত। গ্রামের লোক বুঝতে পারত যে সে ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু কারও এত সাহস ছিল না যে তার ক্ষত খুঁচিয়ে দেখবে। ধীরে ধীরে গ্রামের মুরব্বীরা তার কাছে আসতে শুরু করলেন। তারা তার পাশে বসতেন, পুরনো গল্প করতেন এবং সরাসরি কিছু না বলে তাকে আবার মানুষের মাঝে ফিরে আসার জন্য উৎসাহ দিতেন। একদিন গ্রামের স্কুলের মাস্টারমশাই তাকে বললেন, তুমি জানো না তুমি কি করেছ। তুমি শুধু নিজের স্ত্রীকে অফিসার বানাওনি, তুমি পুরো গ্রামকে স্বপ্ন দেখিয়েছ। নিতেশ চুপ থাকল, কিন্তু প্রথমবার মাথা তুলে তার দিকে তাকাল। মাস্টারমশাই আরও বললেন, যে মানুষ এত বড় ত্যাগ করতে পারে সে গ্রামের দায়িত্বও নিতে পারে। ঠিক সেই সময় গ্রামে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা হল। গ্রামে বহু বছর ধরে উন্নয়নের নামে তেমন কিছুই হয়নি। ভাঙা রাস্তা, নোংরা জল, স্কুলের বেহাল দশা। মানুষ খুব কষ্টে ছিল। কিছু লোক মিলে নিতেশকে বলল যে তাকে নির্বাচনে লড়তে হবে। প্রথমে সে সরাসরি মানা করে দিল, আমি রাজনীতি বুঝি না। কিন্তু লোকেরা বলল, আমাদের নেতা নয়, একজন সৎ মানুষ চাই। এই কথাটি তার মন ছুঁয়ে গেল। সে কখনো নিজের কথা ভাবেনি, সব সময় অন্যের জন্য বেঁচেছে। হয়তো প্রথমবার তার মনে হল যে সে কোনো কাজে আসতে পারে। নির্বাচনের সময় গ্রামে এক অদ্ভুত পরিবেশ তৈরি হল। নিতেশের কাছে টাকা ছিল না, বড় বড় পোস্টার ছিল না, কোনো রাজনৈতিক অভিজ্ঞতাও ছিল না। সে শুধু বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে দেখা করত, তাদের খোঁজ নিত আর বলত, সুযোগ পেলে গ্রামের জন্য পূর্ণ সততার সাথে কাজ করব। তার সরলতাই তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হল। মানুষ তাকে চিনত, তার সংগ্রামের সাক্ষী ছিল, তাই বিশ্বাসও করত। ভোটের দিন পুরো গ্রাম যেন এক বড় সিদ্ধান্তের জন্য তৈরি ছিল। যখন ফলাফল এলো, দেখা গেল নিতেশ বিপুল ভোটে জয়ী হয়েছে। সে নিজেও কয়েক মুহূর্ত বিশ্বাস করতে পারল না। মানুষ তাকে কাঁধে তুলে নিল, ঢোল বাজতে লাগল, বাচ্চারা খুশিতে চিৎকার করতে লাগল। কিন্তু সেই ভিড়ের মাঝেও সে শান্ত ছিল, যেন সে বুঝে গেছে যে এটি কোনো জয় নয়, বরং একটি বড় দায়িত্ব। পরের দিন থেকেই সে কাজ শুরু করে দিল। সবার আগে গ্রামের ভাঙা রাস্তা মেরামতের কাজ ধরল, তারপর জলের ট্যাঙ্ক বানালো, স্কুলে নতুন ঘর তৈরি করল। সে নিজে প্রতিটি কাজের তদারকি করত, মজুরদের পাশে দাঁড়িয়ে রোদে ঘাম ঝরাত। 5 বছরে গ্রামের ছবি বদলে গেল। যেখানে আগে কাদা আর অন্ধকার ছিল, সেখানে এখন পাকা রাস্তা আর স্ট্রিট লাইট। বাচ্চারা নতুন স্কুলে পড়াশোনা শুরু করল, হাসপাতালে ডাক্তার আসতে শুরু করলেন, মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পেতে লাগল। আশেপাশের গ্রামেও তাকে নিয়ে আলোচনা শুরু হলো। লোকে বলতো, এমন মোড়ল আগে কখনো দেখা যায়নি। তার পরিচয় এখন আর শুধু একজন ভেঙে যাওয়া মানুষের নয়, বরং একজন কর্মঠ জননেতার হয়ে উঠল। পরবর্তী নির্বাচনের সময় এলো। এবার মানুষ নিজেই এগিয়ে এসে বলল যে তাকে বিধায়ক বা এমএলএ নির্বাচনে লড়তে হবে। নিতেশ আবার একটু দ্বিধা করল, কিন্তু জনগণের বিশ্বাস ছিল তার সবচেয়ে বড় আশ্রয়। প্রচারের সময় সে তাই করল যা সে সব সময় করে এসছে, মানুষের সাথে সরাসরি সংলাপ। সে বড় বড় প্রতিশ্রুতি দেয়নি, শুধু বলেছিল, যেমন গ্রামের জন্য কাজ করেছি তেমনি পুরো এলাকার জন্য করব। মানুষ তার উপর ভরসা রাখল এবং ফলাফল যখন এলো, সে বিধায়ক হয়ে গেল। এখন তার দুনিয়া পুরোপুরি বদলে গেছে। সেই লোকটা যাকে দেখে একসময় মানুষ ঠেলাওয়ালা বলে হাসত, এখন সে বড় বড় গাড়ির বহর নিয়ে চলে। কিন্তু তার স্বভাবে কোনো পরিবর্তন আসেনি। সে আজও সাধারণ পোশাক পরে, সরাসরি মানুষের সাথে দেখা করে আর সবার সমস্যা শোনে। এই সরলতাই তাকে আরও জনপ্রিয় করে তুলল। কিছু বছরের মধ্যেই তার নাম পুরো জেলায় সম্মানের সাথে উচ্চারিত হতে লাগল। তারপর সেই দিনটিও এলো যখন সে সাংসদ বা এমপি নির্বাচনে লড়ল। এই লড়াই কঠিন ছিল, কিন্তু জনগণের ভালোবাসা ছিল তার চেয়েও বড়। নির্বাচনের ফলাফল ইতিহাস তৈরি করল। নিতেশ এখন সংসদে পৌঁছে গেল। গ্রামের সেই সাধারণ ছেলেটি এখন পুরো এলাকার কণ্ঠস্বর।
যখন সে শপথ নিতে দিল্লি গেল তখন তার মনে সেই ছোট ঘরটির স্মৃতি ভেসে উঠল, যেখান থেকে এই সফর শুরু হয়েছিল। তার মনে হল জীবন যেন তাকে অনেক ঘুরিয়ে ফিরিয়ে আজ সেই জায়গায় পৌঁছে দিয়েছে যেখানে তার থাকা উচিত ছিল। এখন সে যেখানেই যেত মানুষ সম্মানের সাথে দাঁড়িয়ে পড়ত। মঞ্চে তাকে ফুলের মালা দিয়ে স্বাগত জানানো হতো, ভাষণ শোনার জন্য ভিড় জমে যেত। কিন্তু তার ভেতরে কোথাও না কোথাও সেই পুরনো নিতেশ আজও বেঁচে ছিল, যে শুধু সত্য আর পরিশ্রমের ওপর বিশ্বাস রাখত। সে জানত না যে খুব শিগগিরই ভাগ্য তাকে আবার সেই মানুষটির সামনে দাঁড় করাতে চলেছে, যার জন্য সে একদিন নিজের সব কিছু বাজি রেখেছিল। আর এই সাক্ষাৎ তার জীবনের সবচেয়ে শান্ত কিন্তু গভীর এক মুহূর্ত হতে চলেছিল। কিছুদিন পর জেলায় একটি বড় সরকারি অনুষ্ঠান হওয়ার কথা ছিল, একটি নতুন মেডিকেল কলেজের উদ্বোধন, যেখানে অনেক বড় বড় অফিসার আর নেতারা আসার কথা। সাংসদ হওয়ার সুবাদে নিতেশ ছিল প্রধান অতিথিদের মধ্যে একজন। সকাল থেকেই অনুষ্ঠানের জায়গায় মানুষের ঢল নেমেছিল। নিরাপত্তার কড়াকড়ি ছিল, মঞ্চ সাজানো হয়েছিল এবং সবাই যার যার কাজে ব্যস্ত ছিল। নিতেশের গাড়ির বহর যখন সেখানে পৌঁছালো তখন মানুষ তালি আর স্লোগানে তাকে স্বাগত জানালো। সে গাড়ি থেকে নেমে হাত জোড় করে সবাইকে অভিবাদন জানালো এবং ধীরে ধীরে মঞ্চের দিকে এগোতে লাগল। ঠিক তখনই তার নজর পড়ল সামনে দাঁড়িয়ে থাকা একদল পুলিশ সদস্যের দিকে। মাঝে দাঁড়িয়ে থাকা অফিসারের ইউনিফর্মে তারকারা চলচল করছিল। মুখটি দেখা মাত্রই নিতেশের পা এক মুহূর্তের জন্য থেমে গেল। সেটি ছিল আরতি। সেই তীক্ষ্ণ দৃষ্টি, সেই আত্মবিশ্বাস, কিন্তু মুখে আগের মতো কঠোরতা ছিল না। 10 বছর পর দুজনে মুখোমুখি হল। আরতিও তাকে দেখে ফেলেছিল। কয়েক সেকেন্ডের জন্য তার চোখ স্থির হয়ে গেল, যেন সময় থমকে দাঁড়িয়েছে। সে হয়তো বিশ্বাসই করতে পারছিল না যে সেই নিতেশ, যে একদিন রোদে ঠেলা ঠেলত, আজ এত সম্মানের সাথে মঞ্চে আমন্ত্রিত হচ্ছে। নিতেশ নিজেকে সামলে নিল এবং স্বাভাবিকভাবে এগিয়ে গেল। মঞ্চে তারা দুজন আলাদা আলাদা চেয়ারে বসেছিল। মাঝখানে দূরত্ব ছিল ঠিকই, কিন্তু স্মৃতির মাঝে কোনো দূরত্ব ছিল না। অনুষ্ঠান চলতে লাগল, ভাষণ, হাততালি, আনুষ্ঠানিকতা, কিন্তু দুজনের মন ছিল অন্য কোথাও। নিতেশ যখন বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালো, পুরো মাঠ শান্ত হয়ে গেল। সে উন্নয়ন, শিক্ষা আর মানুষের বিশ্বাসের কথা বলল। তার গলায় সেই সরলতা ছিল যা তাকে আজ এখানে নিয়ে এসেছে। ভাষণ শেষে জোরালো করতালি হল। সে যখন সিটে ফিরে আসছিল, এক মুহূর্তের জন্য তার নজর আরতির সাথে মিলল। সেই দৃষ্টিতে কোনো অভিযোগ ছিল না, কোনো প্রশ্ন ছিল না, ছিল শুধু এক শান্ত স্বীকৃতি। যেন দুজনেই বুঝে গেছে যে জীবন তাদের আলাদা পথে চালিয়েছে ঠিকই, কিন্তু গন্তব্য দুজনেই খুঁজে পেয়েছে। অনুষ্ঠানের পর অফিসার আর অতিথিরা একে অপরের সাথে সৌজন্য বিনিময় করছিলেন। আরতি ধীরে ধীরে নিতেশের কাছে এলো। কিছুক্ষণ দুজনেই চুপ থাকল। অবশেষে সে খুব ধীর গলায় বলল, কেমন আছো? এটি সেই প্রশ্ন যা একসময় খুব কাছ থেকে করা হতো, আজ বড্ড আনুষ্ঠানিক মনে হচ্ছিল। নিতেশ হালকা হাসির সাথে জবাব দিল, ভালো আছি, তুমি কেমন আছো? আরতি শুধু বলল, ঠিক আছি। তার চোখে হালকা জল ছিল যা সে আড়াল করার চেষ্টা করছিল। কিছুক্ষণের নীরবতার পর আরতি বলল, তুমি অনেক দূর এগিয়ে গেছ। নিতেশ মাথা নেড়ে বলল, না, শুধু পথকা বদলে গেছে। এরপর দুজনের কাছে বলার মতো অনেক কিছু ছিল, কিন্তু ভাষা ফুরিয়ে আসছিল। আশেপাশে অনেক মানুষ ছিল, তাই কথা আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ রইল। শেষে নিতেশ বলল, ভালো থেকো। এই কথাগুলো একসময় মন থেকে বেরিয়েছিল, আজও সেগুলো সমান সত্য ছিল। আরতি শুধু মাথা নিচু করল। নিতেশ যখন সেখান থেকে চলে যাচ্ছিল, ভিড় আবার তার পিছনে ছুটল। সে গাড়িতে বসল এবং বহর এগিয়ে চলল। আরতি সেখানেই দাঁড়িয়ে তাকে চলে যেতে দেখছিল, যতক্ষণ না গাড়িগুলো চোখে নাড়াল হল। তার মনে সম্ভবত প্রথমবার এই উপলব্ধি হল যে যে তাকে উচ্চতায় পৌঁছে দিয়েছিল, সে নিজেও আজ আকাশ ছুঁয়ে নিয়েছে, তবে অন্য পথে। জীবন কারোর জন্য থেমে থাকে না। কিছু সম্পর্ক একসাথে চলার জন্য নয়, বরং পথ দেখানোর জন্য হয়। নিতেশ কখনো প্রতিশোধের কথা ভাবেনি। সে নিজের কষ্টকে শক্তিতে রূপান্তর করেছিল, এবং সেটাই তাকে এখানে নিয়ে এসেছে। তার কাহিনী প্রমাণ করে যে মানুষের আসল পরিচয় তার পথ দিয়ে নয়, বরং তার কাজ দিয়ে তৈরি হয়। বন্ধুরা, এই কাহিনীর শিক্ষা এটাই যে সত্যিকারের ভালোবাসা কাউকে বন্দী করে না, বরং এগিয়ে যাওয়ার শক্তি দেয়। কিন্তু সাফল্যের সাথে যদি বিনয় হারিয়ে যায়, তবে সম্পর্কগুলো ধীরে ধীরে দূরে চলে যায়।
জীবনে সময় বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু ত্যাগ আর সত্যতা কখনো বৃথা যায় না। তারা কোনো না কোনোভাবে ঠিকই ফিরে আসে। কিন্তু এবার আপনারাই বলুন, আপনি যদি নিতেশের জায়গায় হতেন তবে কি এত বড় ত্যাগ করতে পারতেন? আর আপনি যদি আরতির জায়গায় হতেন তবে কি সাফল্য পাওয়ার পর নিজের পাশে দাঁড়ানো সেই মানুষটিকে ভুলে যেতেন? আপনার মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনার একটি চিন্তা কারোর জীবন বদলে দিতে পারে। আর এই কাহিনী যদি আপনার মন ছুঁয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে সবাই বুঝতে পারে যে সংগ্রাম আর সত্যের শক্তি ঠিক কী। দেখা হবে পরবর্তী কাহিনীতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন।